কিন্তু সন্দীপ বাবু মাকে বলছে, মা তুমি চলো আমাদের সাথে। তখন মা বলছে যে দেখ তোর বাবার শেষ নিঃশ্বাস এই বাড়িতে ত্যাগ মানে উনি ফেলেছেন, আর খুব কষ্ট করে আমি আর তোর বাবা এই বাড়িটা বানিয়েছি, হয়ে যাবে কিন্তু বাড়িটা তো বড় হোক। তো ওইটা উনি কিনে তারপর হলো তোমার একজন মানে কি বলে ঠিকাদারকে দিয়ে দিয়েছেন যে এরকম করে তোমরা ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছেন এরকম প্ল্যানিং করে বাড়ি বানাও। ওরা মাঝে থাকার কথা, পরে যখন ওরা চেক করে সিটকানিগুলি কিন্তু টাইটই ছিল, মানে বেশ প্রেস দিয়ে লাগাতে হতো। রাত্রেবেলা হলে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। নতুন ঘর, সিলিং এর ড্যাম্প হলে যেমন এক একটা তোমার কিছু কিছু মানে ওই ড্যাম্প হলে ওরকম কিরকম কিরকম একটা স্পট হয় না, ওরকম পুরো সারা সারা সিলিং এ ওরকম স্পট। এবং সেটা আমি জানি গ্রিনিশ বা কালচে হয়, কিন্তু ওদের না একটু লালচে লালচে টাইপের। বলছে এগুলি এরকম কেন হচ্ছে? তো বলছে কি যে ভালো করে হয়তো বানায়নি, এমন না যে হাওয়ায় নিভে গেছে, পুরো নবজি ঘুরানো। ধরো উনি সবজি কাটতে গেছেন, বেগুনের কোনো সবজি কাটতে মানে বেগুনের প্রিপারেশন বানাবে, বেগুন বের করে রেখেছে, পর মুহূর্তে দেখে বেগুন নেই, বেগুন দেখে আবার ফ্রিজের সেই ইয়েতে। বাড়ি বানাতে চাইছেন, নতুন বাড়ি, নতুন মাটি কিনে বাড়ি বানাতে চাইছেন, তার আগে সাবধান। যদি ভাবছেন নতুন করে বাড়ি করবেন, কোনো প্লট কিনেছেন, তার আগে এই ঘটনাটা পুরোপুরি শুনবেন। শোনার পর যেটা আপনারা ভালো বুঝবেন সেটাই করবেন। এই ঘটনাটা পাঠিয়েছে সুজাতা কর্মকার, ওর বড় মামির থেকে কালেক্ট করেছে। বলছে আমার জীবনে দিদি কোনো রকমের ভৌতিক ঘটনা নেই, বাট তুমি যেমন বলো কালেক্ট করে পাঠাতে, কিন্তু হ্যাঁ এই ঘটনাটা বড় মামি অন্য কোথাও বলেনি, আমার কাছেই বলেছে। আর বড় মামিও খুব উৎসুক হয়ে রয়েছে যে তোমার মুখে কবে এই ঘটনাটা শুনতে পাবো আমরা। তো থ্যাংক ইউ সো মাচ বড় মাম্মিকেও এবং তোমাকেও সুজাতাকেও। তো হ্যাঁ, সুজাতার মতো তোমরাও কালেক্ট করা ঘটনা পাঠাতে পারো। মানে এটা একটু খেয়াল রেখো যে অন্য কোনো মানে চ্যানেলে পাঠাওনি বা অন্য কোনো চ্যানেল থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবে না। কিভাবে পাঠাবে? পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারে। একটাই রিকোয়েস্ট থাকে যে বললাম, শুধুমাত্র আমাদের জন্য হয়। আরেকটা কথা বলে নিই যে আমরা কথায় গল্প ভূতের স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য আপনাদের ছোটবেলার গল্প শুনে যে নস্টালজিক ফিলিং হতো সেটাই ফিরিয়ে দেওয়ার, আর কিছু না, ওইটুকুনি। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকে সুজাতার পাঠানো ঘটনা। এখানে বড় মামি তো গল্পটা আমাকে পাঠিয়েছেন, আমি তোমাদেরকে মানে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং ঘটনাটা আমার বলতে সুবিধা হয় আমি নামকরণ কিছু করে নিয়েছি। যেমন গৃহকর্তার নাম সঞ্জীব, গৃহকর্তার ওয়াইফের নাম শেলি। সঞ্জীব এবং শেলি, শেলি যখন বিয়ে করে আসে, শেলি এবং সঞ্জীব দুজনেই কিন্তু তোমার গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে। এবং সঞ্জীবের বাড়িতে দুই ভাই ওরা, মা বাবা আছে। সঞ্জীবের বাবা অ্যাকচুয়ালি বিজনেস করতেন, কিন্তু সঞ্জীব কোনোদিনও ওই বিজনেস ওনার মাথা ছিল না। ওনার পড়াশোনা করে একটা চাকরি বাকরি করবে, ওইটা হয় না, সবার তো আর একরকম লক্ষ্য থাকে না। কেউ বিজনেস মাইন্ডেড হয়, কেউ চাকরি করার জন্যই মানে মনে হচ্ছে চাকরিটাই আমার জন্য পারফেক্ট। তো ঠিক আছে, ছোট ভাই কিন্তু তোমার সেই বিজনেসটা টেক ওভার করে, যদিও ছোট মোটো বিজনেস ছিল এবং ও ওর মতো করে করছে। বাট যেহেতু সরকারি কর্মচারী বা বেশ ভালোই মাইনে পায়, ও কিন্তু অনেকটা ঘরে হেল্প করতো। তো ওই সময় কি হয়, এই বাড়িটা যে বললাম সঞ্জীবের বাবাই কিন্তু প্লট কিনে মাটি কিনে বাড়িটা বানিয়েছে, তার মানে এটা কিন্তু পৈতৃক বাড়ি না। এবং সঞ্জীবের বাবা যখন মরণাপন্ন অবস্থা, তখন সঞ্জীবকে বলে যে দেখ তুই তো একটা ভালো চাকরি ফাকরি করছিস, তুই কোনোদিনও তুই তোর বউ দুজনেই সরকারি কর্মচারী। আর তোমার সঞ্জীবের কিন্তু তখন অলরেডি ছেলে মেয়ে হয়ে গেছিল, প্রথমে মেয়ে, তার 2-3 বছর পর ছেলে, তারপর ছেলে, 3 ছেলে মেয়ে। আর ছোট ভাই তখন বিয়ে করেছে, করে ওনারও একটা ছেলে আর কি। যখন মরণাপন্ন অবস্থা, তখন আর কি বলে যে তোরা দুজনেই তো দেখ গভর্নমেন্ট চাকরি করিস, বেশ ভালো, তোরা করে নিতে পারবি, তোর ভাইয়ের তো আর অতটা ক্ষমতা নেই, ও মানে বিজনেসই করছে, আর বিজনেসটাও অত রমরমা নয়, এই পুরো বাড়িটা আমি তোর ভাইয়ের নামে লিখে যেতে চাইছি। হ্যাঁ, আর আমার তো ক্যাশ বলতে ওইরকম না, তোর মায়ের কিছু গয়নাগাটি আছে, যেটার সিংহভাগটা না হয় তোর বউকে দিয়ে দেবে। তখন সঞ্জীব বলছে না না, আমার বউয়ের তো মায়ের গয়নার উপর কোনো লোভ নেই, মা যাকে ইচ্ছা তাকে গয়না দাও, ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো বাবা। হ্যাঁ, তো বলছে ঠিক আছে, তো আমি কিন্তু এই কথাই রইলো, বাড়িটা কিন্তু পুরোপুরি তোমার ছোট ভাইয়ের নামে। তুমি বুঝতেই পারছো তোমাকে ভগবান ওটা দিয়েছে, ওকে যখন দেয়নি, কমজোর যেহেতু ওকে তো আমার একটু সাপোর্ট করে যেতেই হবে, আমি যাওয়ার পর মানে আর কি হবে, আর কে দেখবে। ঠিক আছে, উনি বাবা যেমন বললেন উনি
রাজি হলেন এবং ছোট ভাইয়ের বউ অ্যাকসেপ্ট করে নিলেন, বিকজ যেহেতু শেলি সরকারি কর্মচারী, মানে বারবার বলছি কেন তোমরা বুঝতে পারবে, হ্যাঁ, যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল এবং কোথাও না কোথাও ছোট বউয়ের মধ্যে একটা হিংসা ছিল। খালি কথায় কথায় শোনাতো উনি তো চাকরি করছেন, হ্যাঁ, নিজের টাকা নিজের ব্যাংক ব্যালেন্স বানাচ্ছেন, হ্যাঁ, আমার ঘরের কাজ তো সবই আমার করতে হয়, এদের ওনার ছেলে মেয়েকেও দেখো। অথচ শুধু সঞ্জীব বাবু নয়, শেলিও কিন্তু মোটামুটি অনেকটাই ঘরের জন্য কিন্তু খরচা করতেন। যেমন হয় না যে এই জিনিসটা ফুরিয়ে গেছে, উনি আর ওনার হাজব্যান্ডকে বলতেন না, উনি কিন্তু এনে নিতেন, হ্যাঁ, ওই পয়সাটা কিন্তু হাজব্যান্ড থেকে কোনোদিনও নিতেন না। তো উনি যেমন চাকরি করতেন, উনি কিন্তু এই বাড়িটাকে ফুলফিল করারও চেষ্টা করতেন, কারণ অ্যাকর্ডিং টু হার, যেহেতু আমি চাকরি করছি, ঘরের কাজ করার মতো আমি ওইটুকুনি সময় দিতে পারছি না। হ্যাঁ, উনি কিন্তু একটা তোমার পার্ট টাইম পরিচারিকা রেখেছিলেন, যেটার পুরোপুরি বেতনটা কিন্তু সেলেই দিতেন, যেহেতু উনি তো করতে পারছেন না, ওনার বিহাফে উনি মানুষ রেখে দিয়েছিলেন। তথাপিও তোমার জায়ের কাছে কিন্তু এরকম কথা শুনতে হতো। ইনফ্যাক্ট এত সব কথা শোনার পর শেলি কিন্তু চেয়েছিল না যে একটা রান্নার জন্য একজন পরিচারিকা রাখা হোক বা হাউস হেল্প রাখা হোক, কিন্তু ওনার শ্বশুর শাশুড়ি বলছে যে আমরা রান্নার মাসি খাবো না। তাছাড়া তুমি তো চাকরি করো, ও তো রান্নাটুকু করতেই পারে, তো কাপড় ধোয়া হয়ে যাচ্ছে, কাপড় তো শুধু তোমার বাড়ির ঘরে ধরছে না, ছোট বৌমারও তো বেড কভার থেকে ধরে সবকিছুই ওই মানুষটাই ধরছে, ঘর তো তোমার একার পুচ্ছে না, ওর ঘরেও পুচ্ছে, সব কাজই তো করছে, খালি তোমার জন্য তো আর রাখেনি, সারা বাড়ির কাজই তো করছো, তো ওইটুকুনি তো করতেই পারে। তো এই নিয়ে ইয়ে তো ছিলই। তো যাই হোক, যখন ওর বাবা মারা যায় তখন ছোট ভাইয়ের বউ বলছে, মানে বলছে ওরা বিল্ডিং বানাবে, হ্যান বানাবে, ত্যান বানাবে, যাতে উঠে যায়। তো এইটা না সঞ্জীব বাবুর একটু আঘাতই লেগেছে, যেখানে ওনার বাড়িটা পুরোপুরি ছেড়ে দিয়েছে, বাবার মৃত্যুর উইদিন 2-3 মান্থসের পরে এরকম করা শুরু করেছে, যেখানে সঞ্জীব বাবুর মা কিন্তু বাদ ছেড়েছিলেন যে এরকম করিস না, সবকিছুই তো তোর নামই লিখে দিয়ে গেছে, ওরা অ্যাটলিস্ট একটা তো বছর যেতে দে, হ্যাঁ, আর তোরা 1 বছরের আগে কি করে ইয়ে করবি। বলছে না না, ওগুলি কিছু না, আমরা পূজা অর্চনা করে ইয়ে করে নেবো, আমরা বাড়ি ঠাড়ি বানাবো, আমাদের আর ভালো লাগছে না এরকম করে। তো সঞ্জীব বাবু, এবং তখনও কিন্তু ওরা এইগুলির কথা কল্পনা করেননি, শেলি কিন্তু একটা বাসা ভাড়া দেখে 3 সন্তানকে নিয়ে গিয়ে উঠলেন। তখন কিন্তু সঞ্জীব বাবু মাকে বলছে, মা তুমি চলো আমাদের সাথে। তখন মা বলছে যে দেখ, তোর বাবার শেষ নিঃশ্বাস এই বাড়িতে ত্যাগ, মানে উনি ফেলেছেন, খুব কষ্ট করে আমি আর তোর বাবা এই বাড়িটা বানিয়েছি, আমিও চাই আমার শেষ নিঃশ্বাসটাও এখানে পড়ুক, আমি যাতায়াত করবো এটা আলাদা কথা, কিন্তু বাবা আমি এখানেই থাকবো। তো সঞ্জীব বাবু তো কিছুই বলেন না, কোনো কিছুতেই কোনো কিছু বলেন না, উনি একটু ভারক্রান্ত হয়ে বেরিয়ে গেলেন, আর কি করবেন। তো প্রথমে ওনারা ভাড়া বাড়িতে থাকলেন, আর আমি বললাম যে তখনও তো ওনারা মাইন্ডসেটই করেননি যে কোনো দিনও বাড়ি কিনবেন, বিকজ ওনারা তো অন্যরকম মেন্টালিটি ছিলেন বলেই যখনই ওর ছোট ভাইয়ের কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছে, লোন উঠিয়ে হলেও কিন্তু সঞ্জীব বাবু দিয়েছেন, যেটা হয়তো আগের আগের দিনে বড় ছেলে বা বড় মেয়েদের মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যেত। ইনফ্যাক্ট বাড়ির বড় হওয়াতে না যেন তো একটা নামকরণ লেখা রাখতো, সব স্যাক্রিফাইস ওরাই করবে, বড় ছেলে বড় মেয়ের কিন্তু মনের খবর কেউ রাখে না। অনেকেই হয়তো আমার কথাটার সঙ্গে রিলেট করতে পারছো, আমি জানি। যাই হোক, ভাড়া বাড়িতে উঠলেন এবং বাচ্চাগুলিকে ওরকম ভাবেই মানুষ করেছিলেন। তো ভাড়া বাড়িতে ওরা 8-9 বছর পর থাকার পর ওরা না একটা শহরতলিতে, মানে ওটা হয় না শহরগুলি আস্তে আস্তে এক্সপান্ড হতে থাকে, একটা বড় তোমার 2.5-3 কাঠার মাটি উনি পেয়েছেন, এবং সঞ্জীব বাবু এবং শেলি দেবী বললেন যে এই মাটিটা কিনবো। ওনাদের যে দুজনের ইনকাম ডেফিনেটলি আছে, কিন্তু 3টে সন্তানও আছে, 3টে সন্তানকে ভালো করে পড়াশোনাও করাতে লাগে, তো খরচা তো আছে, এদের ফিউচারের জন্য একটা যা রাখতে হচ্ছে টাকা, প্লাস তোমার বাড়িও বানাতে হবে। কিন্তু ওদের কাছে যা টাকা ছিল, এটা যদি শহরের মধ্যে হয়তো ওনারা কিনতে পারতেন, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো আধা কাটা পেতেন কিনা সন্দেহ। ওয়ারেস সেই টাকা দিয়ে একটু শহরতলি, একটু তোমার শহর থেকে হয়তো আধা ঘন্টা দূরে গেলেই তোমার ওরা কিন্তু বেশ 2.5-3 কাঠার মতো একটা মাটি পেয়েছেন, এবং সঞ্জীব এবং শেলি বললেন যে একটা গাড়ি কিনে নেবো, বা আজকাল তো আর কমিউনিকেশনেরও প্রবলেম নেই, হয়ে যাবে, কিন্তু বাড়িটা তো বড় হোক। তো ওইটা উনি কিনে তারপর হলো তোমার একজন, মানে কি বলে, ঠিকাদারকে দিয়ে দিয়েছেন যে এরকম করে, তোমরা ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছেন এরকম প্ল্যানিং করে বাড়ি বানাও, ওরা মাঝে মাঝে এসে দেখুন, যেহেতু দুজনেরই অত সময় হতো না। বাড়ি হলো খুব ভালো, দোতলা বাড়ি হয়েছে, কিন্তু দোতলাটা নিচেই থাকবে, আস্তে আস্তে আবার দোতলাটা করবে, ওরকম প্ল্যানিং করেই বানানো, বেশ বড় গাছগাছালি লাগিয়েছেন। এবং সত্যি বাড়িটা, মানে ওরা যে আগে বাড়িতে থাকতো, মানে পৈতৃক ভিটার থেকে দ্বিগুণ বড়। ছোট ভাই ওদেরকেও ডেকেছে, ওরা আসেন, মা অসুস্থ ছিল, মাও আসতে পারেননি।
তো বলেছিল গৃহপ্রবেশে চলে এসো আমাদের সঙ্গে কিছুদিন থেকে তারপর যেও, কিন্তু মা অসুস্থ থাকাতে উনি আসতে পারেননি। ছোট ভাইয়ের ওই ছোট বউয়ের একটাই ছোটা, মা অসুস্থ, আমরা কি করে আসবো, মায়ের তো সব জিম্মেদারি আমাদেরই। তো অথচ ওরা তো নিতেই চেয়েছিল, ওরা তো কোনোদিনও বলেনি যে মার জিম্মেদারি তোমরা নাও। কিছু কিছু মানুষ থাকে, কি বলবে বলো, ঠিক আছে। তো যেহেতু বললাম নিজের বাড়ি, বেশ মেয়ের জন্য আলাদা, মেয়ের তখন কিন্তু অলরেডি 20-21 বছর বয়স হয়ে গেছে, ওর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, মাস্টার্সের জন্য মানে ও চেষ্টা করছে, হ্যাঁ। অ্যান্ড তোমার তার থেকে 2-3 বছরের ছোট মেঝো ভাই, তারপর হলো ছোট ভাই, ঠিক আছে। বুলটি, বাবু আর সোনু এরকম করে নাম দিয়ে দিচ্ছি। বুলটি বড় মেয়ের নাম, বাবু মেজো ছেলের নাম, সোনু হলো ছোট ছেলের নাম, ঠিক আছে। তো বুলটির রুম আলাদা, বাবু সোনু একটা জায়গায় একসঙ্গে ঘুমায়। যদিও এর মধ্যেও ঝগড়াঝাটি লেগে গেছে যে সবার পার্সোনাল রুম লাগে, তো ওর বাবা বলেছে ঠিক আছে সবার পার্সোনাল রুম হবে, এখন তো বর্তমান একসঙ্গে ঘুমাও। আর ওনারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে ঘুমায়, ঠিক আছে। এই বাড়িতে তোমার 1 মাস পর থেকে, নতুন বাড়ি কিন্তু, পুরোনো বাড়ি না, প্লট কিনে কিন্তু কিনেছে, মানে বানিয়েছে বাড়ি, হ্যাঁ, পুরোনো বাড়ি নাই কিন্তু, নতুন বাড়ি। তোমার সিটকানিগুলি টাইট হবে, রাইট, দরজাগুলি একটু টাইট হবে। রাত্রেবেলা ওরা যেহেতু আলাদা আলাদা রুমে ঘুমাতো, সিটকানি কেউ লাগিয়ে ঘুমতো না, সবার ঘরের দরজা কিন্তু মানে খোলাই থাকতো, মানে আবজানো থাকতো, ভেজানো থাকতো। সিটকানিগুলি না আপনি মানে মনে হচ্ছে কি কেউ উঠাচ্ছে বন্ধ করছে, উঠাচ্ছে বন্ধ করছে। রাত্রেবেলা দরজাগুলি আপনি আপ খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। বলছে হাওয়া বাতাস নেই, হঠাৎ এরকম, এটা মানে প্রত্যেকে কিন্তু এই জিনিসটা ফিল করেছে। সকালবেলা চা খাওয়ার টেবিলে বসে যখন সবাই এই কথাগুলি বলছিল যে দেখো এরকম এরকম হচ্ছে, তখনই ওরা তো অফিস যাওয়া আসা করা শুরু করেছে ওখান থেকে। বলছে কি বলবো, হয়তো কল কাবজাগুলি ভালো করে ঠিকঠাক করেনি, লুজ ফুস না, লুজ হলে তো পরেও লুজ থাকার কথা, পরে যখন ওরা চেক করে সিটকানিগুলি কিন্তু টাইটই ছিল, মানে বেশ প্রেস দিয়ে লাগাতে হতো। রাত্রেবেলা হলে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। নতুন ঘর, সিলিং এর ড্যাম্প হলে যেমন এক একটা তোমার কিছু কিছু মানে ওই ড্যাম্প হলে ওরকম কিরকম কিরকম একটা স্পট হয় না, ওরকম পুরো সারা সারা সিলিং এ ওরকম স্পট। এবং সেটা আমি জানি গ্রিনিশ বা কালচে হয়, কিন্তু ওদের না একটু লালচে লালচে টাইপের। বলছে এগুলি এরকম কেন হচ্ছে, তো বলছে কি যে ভালো করে হয়তো বানায়নি। হুম। তো যে আর কি বানিয়েছে ওদেরকে খবর দেওয়া হয়েছে, বলছে অনেক সময় হতে পারে ওই তোমার ইটে ইটে নাকি নুনা ধরা ইট নাকি জলজ ইট থাকলে অনেক সময় হয়। বলে এটা কি করা যায়, বলে কিছু না, এটা আর কি যখন আর তোমরা দোতলা করবে তখন এটা ঠিকঠাক করে দেবো, এরকম করে বললো, ঠিক আছে। তোমাকে নতুন বাড়ি, নতুন রং করেছে, ওই সুন্দর সুন্দর গন্ধ, রঙের একটা গন্ধ আসবে, কিন্তু এগুলি ছাপিয়ে যেন একটা শেওলা শেওলা, মানে শেওলা ভরা পুকুরের যেমন একটা শেওলা শেওলা গন্ধ, সারা বাড়ি তো শেওলা শেওলা গন্ধ করতো। মানে মনে হচ্ছে কি কোনো ডোবার থেকে যেমন জলজ উদ্ভিদের গন্ধ, ওই রকম গন্ধ সবসময় আসতে লাগতো। একদিন কি হয়েছে, গরমের দিন ছিল, বড় ছেলেটা প্রচন্ড গরম লাগছিল, ঠিক আছে, প্রচন্ড গরম লাগছে, গরম লেগে পুরো ঘেমে ঠেমে নিয়ে গেছে। তারপর দিকে মানে চোখটা খুলে দেখে পাখাটা অফ, বন্ধ হয়ে আছে, ভেবেছে কারেন্ট চলে গেছে। কিন্তু কারেন্ট কি করে চলে যাবে, তোমার নাইট ল্যাম্পটা জ্বলছে, ছোট ভাই কিন্তু পাশেই ঘুমানো। হঠাৎ উনি দেখছেন, ও দেখছে কি দরজার ঠিক পাশে না একটা কালো ফিগার, যেমন বুরখা পড়লে যে একটা মহিলা দাঁড়ানো, এক্স্যাক্টলি ওরকমই একটা মহিলা দাঁড়ানো এবং ওর দিকে তাকিয়ে আছে। ও না ভাবছে কি আমি এটা কিছু ছায়া দেখছি, কোনো কিছু ছায়া পড়েছে না চোখের ভুল। এবং ওর চোখের নিমিষে কিন্তু ছায়াটা মানে দরজার মধ্যে আর পার হয়ে গেল, দরজাটা তখন দেখা যাচ্ছে, ছায়া কিন্তু দেখা যাচ্ছে না। বলছে এটা আমি কি দেখলাম, হ্যাঁ। এবং ওটা মিলানোর সঙ্গে সঙ্গে ফ্যান কিন্তু বনবন করে হাওয়া শুরু করেছে। ও বুঝতে পারছে না, সকালবেলা মাকে বলেছে মা কালকে রাতে একটু ভয় পেয়েছি, 18-19 বছরের ছেলে, কালকে রাত্রে একটু ভয় পেয়েছি এরকম এরকম। তো বলছে দেখ নতুন জায়গা, আর একটু তো দেখ যেহেতু শহরতলি এখনো বাড়িঘর হচ্ছে, পুরোপুরি হয়নি, এখনো ওরকম ভাবে মানুষজন আসেনি, তো একটু মানে একটু শুনশান এলাকা, তো তাই হয়তো তোর মনে ওই ভয়টা একটু ভীতির সৃষ্টি করছে, ভয় পাবি না, কিচ্ছু হবে না, ঠিক আছে। এরকম করে যাচ্ছে। একদিন বড় মেয়ে, যেহেতু বললাম বুলটি একা ঘুমাতো, বুলটি রুম থেকে পারস্বরে চিৎকার, মা ও মা মা বলে ধুম কান্না। তো তাড়াতাড়ি ওর মা বাবা গেছে, কি হয়েছে মাম্মা, বলছে যে ও মা আমাকে দেখো না কেউ এরকম করে ছুঁয়েছে, হ্যাঁ কেউ যেন এরকম করে ছুঁয়েছে, হ্যাঁ। বলছে কেউ ছয়নি মা, কেউ ছয়নি।
তো বলছে কি যে না মা ছুঁয়েছে, বলছে তুমি হয়তো স্বপ্ন দেখেছো। বলছে স্বপ্ন দেখেছি আমি তো স্বপ্নে তো আমি তাহলে দেখেছি আমাকে এরকম কেউ স্ক্র্যাচ করেছে, আর দেখো সত্যি সত্যি আমার হাতে স্ক্র্যাচ, সত্যি ওর হাতে স্ক্র্যাচ। তো বলছে কি এটা কি তুমি করেছো, তোমার আঙ্গুল দিয়ে করেছো? বলছে মা তুমি কি পাগল হয়েছো, আমি আমার হাত দিয়ে এরকম করে দগদগে ঘাও করবো আমার ইয়েতে? তো ওরা না কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে ব্যাপারগুলি, ঠিক আছে। ছুটির দিনে ধরো ওর মা কি করতো, যেহেতু নতুন এসছে পরিচারিকা খুঁজে পাচ্ছে না, যেহেতু এখনো পুরোপুরি মানে জায়গাটা ওরকম ভাবে কলোনি হয়নি বা লোকালয়ে কনভার্ট হয়নি, তো কষ্ট মষ্ট করে সকালে রান্না করে যেতেন, কিছুটা হেল্প ওনার মেয়ে করে দিতেন। উনি ছুটির দিনে যখন রান্না করতে যেতেন না, ওনার গ্যাস যেমন জ্বালিয়ে রান্না করছেন, হুট করে ওনার গ্যাসটা নিভে যেত। মানে উনি না পুরোপুরি অবাক, কি অবস্থা, গ্যাস আপনি আপ কি করে নিভে যায়? হ্যাঁ, এমন না যে হাওয়ায় নিভে গেছে, পুরো নবজি ঘুরানো। ধরো উনি সবজি কাটতে গেছেন, বেগুনের কোনো সবজি কাটতে, মানে বেগুনের প্রিপারেশন বানাবে, বেগুন বের করে রেখেছে, পর মুহূর্তে দেখে বেগুন নেই, বেগুন দেখে আবার ফ্রিজের সেই ইয়েতে। মানে এগুলি কি হচ্ছে বুঝে পাচ্ছে না। সবচেয়ে থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো যে সঞ্জীবের সঙ্গে কিছু, মানে সঞ্জীব কিন্তু বহুত সুলঝা হওয়া মানুষ, তোমাদেরকে কেন আগের ঘটনাগুলি বলেছি, কারণ না হলে হয়তো এই পার্সোনালিটির সঙ্গে ওই পার্সোনালিটি তোমরা মানে বুঝতে পারতে না। সঞ্জীবের মধ্যে পুরো চেঞ্জ। সঞ্জীব কিন্তু শেলিকে খুব ভালোবাসতো, যেহেতু শেলি ওর সব কিছুতে কিন্তু ওর পাশে ছিল, শেলিকে অকারণে সন্দেহ করা শুরু করলো। সঞ্জীব মানে শেলির মতে স্বপ্নেই হয়তো দেখতো, স্বপ্নে দেখতো যে মানে যেটা আর কি ও পরে শেলিকে বলেছে, হ্যাঁ আমি তো দেখেছি এই বিছনার মধ্যে তুমি পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করছো, হ্যাঁ পরপুরুষ তোমাকে হামি মানে চুমু খাচ্ছে এরকম করে বলছো। তখন শেলি বলছে তুমি স্বপ্ন দেখছো, বলছে মোটেও স্বপ্ন দেখিনি। মানে ওর স্বপ্নগুলিকেই মনে করতো কি রিয়েলিটিতে দেখছে, এবং শেলিকে খুব সন্দেহ করতে শুরু করেছে। এতদিনের দাম্পত্য জীবন, যেখানে বুলটির বয়স 20-21 বছর, তোমাদেরকে বললামই, কোনোদিনও মানে ঝগড়া, দেখো খুনসুটি ঝগড়া সব বাড়িতে হয়, কিন্তু গায়ে হাত তোলার নবাদ আসেনি। এখানে এসে কিন্তু সঞ্জীব রীতিমতো শেলিকে ফিজিক্যালি অ্যাসল্ট বা ফিজিক্যালি টর্চার করা শুরু করলেন, ঠিক আছে। তো এগুলি কথা কাকে বলবেন? মানে উনি কাঁদতেন, মনোকষ্টে মানে থাকতেন, এমন এমন হয়েছে যে 2-3 দিন তো উনি অফিসও যেতেন না, অফিসের কলিগদের সঙ্গে। এগুলি দেখো উনি কত বছর ধরে চাকরি করছেন, ঠিক আছে, এবং ওনাদের মানে এই শহরে ব্রাঞ্চ চেঞ্জ হয়েছে, বাট স্টিল উনি এই ব্রাঞ্চেই ছিলেন। হ্যাঁ, উনি কিন্তু ট্রান্সফার নেননি, দুজনই ওনারা ট্রান্সফার নেননি, আশেপাশেই ওনারা ব্রাঞ্চে ঘুরে বেড়াচ্ছিলেন, মানে থাকছিলেন আর কি। তো এতদিন হয়ে গেছে, কিন্তু এখন ওনার নতুন নতুন সন্দেহ জেগেছে। উনি কাঁদতেন, মানে হয় না, মানে এগুলি তো উনি কোনোদিনও কল্পনাও করতে পারেননি যে ওনার হাজব্যান্ড সঞ্জীব ওনাকে এরকম ভাবে সন্দেহ করবেন। তো এগুলি করার মানে সঞ্জীব যখন এই রোগটা হয়েছে, রোগই বলবো, তার 1 মাস পরে হঠাৎ বহুত জোরে আওয়াজ হলো। কি আওয়াজ হলো? ধরফর করে উঠলেন, বুলটি উঠলো, শেলি উঠলো, উঠে দেখে সঞ্জীব পাশে নেই। পাশে নেই কি হলো, মানে কোথায় গেছে কোথায় গেছে, তো দরজা বের করে উঠানে দেখে কি সঞ্জীব পুরো পাকাতে পড়া, দরদর করে রক্ত পড়ছে। মানে ওই আমি বললাম লোকালয়ও কিন্তু ওইরকম ছিল না ওই তখন যে তুমি কিছু পাবে। সঙ্গে সঙ্গে ফোন করা হলো এমার্জেন্সিকে, অ্যাম্বুলেন্সকে পাঠাতে, অ্যাম্বুলেন্স এসছে, কিছুক্ষণ সময় লেগেছে বুঝেছই। এবং তারপর যখন সঞ্জীবকে নিয়ে যাওয়া হলো, সঞ্জীব কিন্তু ছিল না। মানে উনি এত বাজেভাবে মানে পোস্টমর্টমে দেখিয়েছে যে ওপর থেকে পড়েছে, এবং মাথা স্যারকে বল যেটাকে হিন্দিতে বলে না, মাথাটা নিচে পড়েছে বলে, মাথার মধ্যে বহু বাজেভাবে আঘাত লেগেছে বলে উনার কিন্তু মানে উনি বাঁচতে পারেননি। তো কি বলবো আর, মানে আকাশ ভেঙে পড়েছে ব্যাপারটা এরকম টাইপের। বুলটি স্পিচলেস, 2 বাচ্চা বাবু সোনা স্পিচলেস, মানে ওর মা তো পুরো পাথর হয়ে গেছে। বুলটির একজন বয়ফ্রেন্ড ছিল এবং সিরিয়াসই ছিল, বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসছে, বয়ফ্রেন্ড যা যতটুকু সামলানো সামলেছে, এবং মুখাগ্নি কিন্তু বাবুই করেছে। হ্যাঁ, তো এসব করার পরে যখন ফিরে আসলো, ওরা না কিছু বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে। যেহেতু অ্যাক্সিডেন্টাল ডেথ, পুরোহিত মানে ওদের যে পুরোহিত, মানে যেই পুরোহিতকে এতদিন ওরা কাজ করতো, ওই পুরোহিত প্রচন্ড মানে বার্ধক্যজনিত কারণে উনি মানে দূরে দূরে গিয়ে পুজো বা শ্রাদ্ধ শান্তির কাজ করে না। তো
আশেপাশে যার এক দুটো বাড়ি যারা এসেছিল ওরা বলল যে একটা কাজ করো, আমাদের এখানে মন্দির একটা স্থাপন করেছিলাম আমরা, তো ওখানে পুরোহিত আছে, পুরোহিতকে গিয়ে বলো, উনি করেন, উনি কালী সাধক কিন্তু উনি ব্রাহ্মণ, উনি করেন এইসব কাজ। তো যখন পুরোহিতের কাছে গেলেন, মানে মন্দিরের ভিতরেটাও ঢুকতে পারেনি, তো বলছে এরকম এরকম আমার স্বামীর কাজ করতে হবে। তো বলছে যে ঠিক আছে আমি করব। তো বলছে যে ওই বাড়ির, বলছে হ্যাঁ। বলছে তোমার স্বামী শুনলাম নাকি এরকম পড়ে মারা গেছে, অত রাত্রে উনি ওখানে কি করছিলেন? বলছে জানি না, এবং মৃত্যুর আগেও উনি ওনার মানসিক কিছু রোগ দেখা গিয়েছিল, এবং জানি না হয়তো মানসিক বিকারগ্রস্ত হওয়ার জন্য উনি এই কাণ্ডটা করেন, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু এরকম ছিলেন না। তো বলছি একটা কথা বলি মা, মা বলে উনি সবাইকে বলতেন, মা তোমরা যখন এই বাড়িতে আসো, বাড়িটা করে এসছো, এই বাড়িতে কি বাস্তু পূজা করেছিলে, শুদ্ধিকরণ করেছিলে মাটিটার? বলছে না, এইটা তো নতুন প্লট কিনে এনেছি, এটার কেন শুদ্ধিকরণ করব? বলছে তোমরা হয়তো জানো না, এই বাড়িতে ইনফ্যাক্ট আমার যারা যারা আর কি এই প্লট কিনে আমার সঙ্গে যাদের যাদের কথা হয়েছে, আমি কিন্তু প্রত্যেককে বলেছি মাটি শুদ্ধিকরণ করার পরে তোমরা প্লট মানে কাজে হাত দেবে। কারণ কি এই জায়গাটা জলা জমি ছিল, ডোবা টাইপের ছিল, এটাকে মাটি ভরে মানে জিনিস শহরটাকে এক্সপান্ড করা হচ্ছে, এবং এই ডোবাতে বা এই জলাশয়ে মানে খুন করে লাশ বা এমনি লাশ অনেকে এসে এসে ফেলতো, বুঝেছো? তো ওটার জন্যই আর কি, আর এই কালী মন্দিরটা কিন্তু ওটার জন্য প্রতিস্থাপনা করা হয়েছে, যাতে মায়ের আশীর্বাদে কোনো রকম প্রবলেম না হয়। এবং প্রত্যেকটা বাড়িতে তাই যারা বাড়ি মাটির কাজ করে, হ্যাঁ, যেহেতু মায়ের মন্দির প্রণাম করতে আসে, তো আমরা কিন্তু বলে দিই। তখন উনি বললেন আমাদের ভুল হয়ে গেছিল, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা তো দুজনেই চাকরি করতাম, আমরা একজন ঠিকাদারকে দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, এই ইয়েটা। তাই মানে মায়ের মন্দিরে কথাও জানতাম না আমরা, মানে এসে খালি কাজ দেখে চলে যেতাম, কারোর সঙ্গে ওরকম কথাও হয়নি। তাছাড়া এখনো তো সবাই আর কি আসেও নি, কাজ আস্তে আস্তে হচ্ছে, বুঝে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবে, ওরা আগে মাটির শুদ্ধিকরণ করেছে, তারপর গিয়ে কিন্তু ওরা মানে বসত বাসস্থান বানানো শুরু করেছে। তো বলছি কি করা যায়? বলছে কোনো ব্যাপার না, শ্রাদ্ধ শান্তি হোক, তারপরে আমি বাড়িটার সংস্কার করে দেবো। তো উনি গিয়ে শ্রাদ্ধ শান্তি তো করলেন এবং বাড়ির সংস্কার উনি করে দিলেন। তারপর অবশ্য আর কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। তো এটা ওর বড় মামি মুখ থেকে শোনা, বড় মামির ছোট বোনই ওই মানে ওই শহরতলিতে আর কি একটা মাটি কিনেছিলেন, ওনাদের পাড়ারই ঘটনা আর কি, তাই কালেক্ট করে পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সুজাতা এরকম একটা ঘটনা পাঠানোর জন্য, সত্যি একটা প্যাথেটিক ঘটনা, কি বলবো আর। মানে হ্যাঁ, এটার থেকে এটা তো জানলাম যে শুদ্ধিকরণ করে নেওয়া উচিত। যখন শুভ শক্তির আমরা জাগ্রত করব, অশুভ শক্তি এমনিই চলে যাবে। তো কেমন লাগলো তোমাদের এই ঘটনাটা জানতে ভুলো না, কমেন্ট সেকশন তো খোলা আছে, কমেন্ট করতে থাকো, এইভাবে পাশে থাকো, অ্যান্ড প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। অ্যান্ড প্রতি শনি, মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 8টায় হাজির হয়ে যাও, লাইভ হবে, না হলে এপিসোড আসবে। তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।